আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজানের শুভেচ্ছা। গত এপিসোডে আমরা দ্য সাইকোলজি অফ মানি বইটির একটা ইন্ট্রোডাক্টরি পার্ট এবং দুটি কোট নিয়ে কথা বলেছিলাম। রাইটার এই বইটিকে টোটাল 20টি চ্যাপ্টারে ভাগ করেছে। আজকে আমরা প্রথম 4টি চ্যাপ্টার নিয়ে কথা বলবো। এই 4টি চ্যাপ্টারে আমরা শিখব 4টি ব্যাপার। নাম্বার 1, ফিনান্সিয়াল ডিসিশন মেকিং অ্যানালাইসিসের ক্ষেত্রে পার্সোনাল কনটেক্সটের ভূমিকা কতটুকু। নাম্বার 2, কোনো একটা সাকসেস বা ফেলিওর স্টোরিকে ফলো করার ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল বা স্পেসিফিক কেসকে ফলো করব নাকি ব্রড প্যাটার্নকে ফলো করব। নাম্বার 3, মানি অ্যাটেইনমেন্ট এই জিনিসটার কি কোনো স্টপেজ আছে নাকি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ইনভেস্টমেন্টের সাকসেস স্টোরি কি কনসিস্টেন্ট ইনভেস্টমেন্ট থেকে আসে নাকি ইন্টেলিজেন্স ইনভেস্টমেন্ট থেকে আসে। চলুন আমরা দেখি এই 4টি বিষয়। প্রথম চ্যাপ্টারটা হলো নো ওয়ান ইজ ক্রেজি, যেখানে রাইটার একটা ইন্টারেস্টিং কোড দিয়ে স্টার্ট করেছে যে ইউর পার্সোনাল এক্সপিরিয়েন্স উইথ মানি মেকআপ মে বি 0.00001% অফ হোয়াটস হ্যাপেন্ড ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড মে বি 80% অফ হাউ ইউ থিঙ্ক দ্য ওয়ার্ল্ড ওয়ার্কস। এখানে রাইটার যে জিনিসটা বলার চেষ্টা করেছে যে আমাদের মানি এবং ফিনান্সিয়াল বিহেভিয়ারটা ইজ লার্জলি ড্রিভেন বাই আমাদের কনটেক্সটে কী হচ্ছে এবং আমাদের সারাউন্ডিংয়ে কী কী জিনিস হচ্ছে। তার মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ওয়াইজ আমি সাধারণত মনিটারি যে ডিসিশনগুলো আছে এই ডিসিশনগুলো নিয়ে থাকি। এখানে খুব ইন্টারেস্টিং একটা এক্সাম্পল রাইটার দিয়েছে, যেখানে বলেছে যে আমেরিকায় লো ইনকাম যারা করে তারা ইয়ারলি প্রায় $412 স্পেন্ড করে হচ্ছে লটারি পারচেজের ক্ষেত্রে। না, ওদের ইনকাম অলরেডি এত কম এবং তারপরে ওরা হচ্ছে $412 লটারি পারচেজের ক্ষেত্রে ইউজ করে, যেটা অলমোস্ট 4 গুণ বেশি ওদের হাইয়েস্ট ইনকাম যারা করে তাদের চেয়ে। না, ওদের পার্সপেক্টিভটা কি? ওদের পার্সপেক্টিভটা হচ্ছে ওরা একটা খুবই হ্যান্ড টু মাউথ দিন আনে দিন খায় এরকম একটা লাইফ লিড করে এবং ওদের লাইফের একমাত্র হোপ হচ্ছে যদি লটারি পারচেজের মাধ্যমে লটারিটা কোনোভাবে ওদের লেগে যায় এবং সেটার মাধ্যমে যদি ওরা ওদের লাইফে একটা ড্রাস্টিক্যালি চেঞ্জ আনতে পারে। তাছাড়া বেটার ইনকাম করে বেটার মানি সোর্সিং করে ওরা হচ্ছে কোনোভাবে হচ্ছে লাইফটাকে চেঞ্জ করতে পারবে সেই থিওরিতে বিশ্বাস করে না। নাও এই এক্সাম্পলটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে যে যখনই আমরা একটা ইনভেস্টমেন্ট কেউ করেছে এই ইনভেস্টমেন্টটা কতটুকু র্যাশনাল বা কতটুকু হচ্ছে লজিক্যাল সেই জিনিসটা জাজ করব, সেটা ইন আইসোলেশন জাজ না করে কোন কনটেক্সটে উনি এই ডিসিশনটা নিয়েছে সেই কনটেক্সটের উপর বেস করে জাজ করা উচিত। না, ওই কনটেক্সটের উপর বেস করে জাজ করলে তখন আমরা রিয়েল ডিসিশন মেকিংয়ের যে ক্রাইটেরিয়াটা সেই জিনিসটা বুঝতে পারবো। পরের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে লাক অ্যান্ড রিস্ক, যেখানে রাইটার বলেছে নাথিং ইজ অ্যাজ গুড অর অ্যাজ ব্যাড অ্যাজ ইট সিমস। তার মানে কোনো একটা ইনসিডেন্ট দেখে যতটা বাজে বা যতটা ভালো মনে হয় আসলে সেটা ততটা বাজে বা ততটা ভালো না। যেখানে রাইটার লাক এবং রিস্ককে সিবলিংস বলেছে এবং বলেছে আমাদের লাইফের প্রত্যেকটা সাকসেস স্টোরির পিছনে এই দুইটি ফোর্সের একটা কন্ট্রিবিউশন আছে। যেখানে এক্সাম্পল হিসাবে রাইটার অ্যালেন এবং বিল গেটসের স্টোরিটা শেয়ার করেছে। অ্যালেন এবং বিল গেটস লেকসাইড স্কুলে পড়াশোনা করেছে এবং লেকসাইড স্কুল এমন একটা স্কুল ওই টাইমে ওই স্কুলে কম্পিউটার শেখার একটা ওয়ে ছিল। রাইটার খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলেছে, 1968 সালে ওয়ার্ল্ড ওয়াইড 303 মিলিয়ন হাই স্কুল পিপল ছিল, বাট মাত্র 300 জন লেকসাইড স্কুলে পড়াশোনা করার সুযোগ পেয়েছে। এমন একটা স্কুল তৎকালীন সময়ে শুধুমাত্র ওই স্কুলেই কম্পিউটার সার্ভিস ব্যবহার করার একটা ওয়ে ছিল। না, এখানে বিল গেটসের একটা কোটের কথা বলা হয়েছে, যেখানে বিল গেটস বলেছে যদি লেকসাইড স্কুলে উনি পড়াশোনা না করতেন তাহলে আসলে মাইক্রোসফটের প্রতিষ্ঠাই আসলে হতো না। রাইটার আরও বেশ কিছু এক্সাম্পল দিয়েছে যে সেম কনটেক্সটে দুইজন ইনভেস্টর সিমিলার একটা জায়গায় ইনভেস্টমেন্ট করেছে, এর ভিতর একজনের ইনভেস্টমেন্ট সাকসেসফুল হয়েছে এবং আরেকজনের ইনভেস্টমেন্ট সাকসেসফুল হয়নি। রাইটার এখানে একটা কোড বলেছে যেটা আমার খুবই ভালো লেগেছে। এখানে বলেছে যে বি কেয়ারফুল হু ইউ প্রেইজ অ্যান্ড অ্যাডমায়ার অ্যান্ড বি কেয়ারফুল হু ইউ লুক ডাউন আপন অ্যান্ড উইশ টু অ্যাভয়েড বিকামিং। Therefore, focus less on specific individual and case studies and focus more on broad patterns. এখান থেকে আমি যে জিনিসটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে আমরা যখন কাউকে ফলো করার চেষ্টা করি তখন কোনো স্পেসিফিক ঘটনা বা স্পেসিফিক সাকসেস স্টোরির এলিমেন্টগুলোকে ফলো না করে ওভারঅল ব্রড প্যাটার্নগুলোকে বের করে ওখান থেকে লার্নিং নেওয়া এবং ওই জিনিসগুলা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা। পরের চ্যাপ্টারটা হচ্ছে নেভার এনাফ। এখানে রাইটার অনেকগুলো কেস স্টাডিজ দিয়ে যেই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে সেটা হচ্ছে যে যখন আমরা ফিনান্সিয়াল গেইন করতে থাকি তখন আমাদের বুঝতে হবে যে কোন সময়টা গিয়ে আমাদের স্টপ হইতে হবে এবং কোন সময়টাতে গিয়ে আমাদের আসলে আরও ইনভেস্টমেন্ট করতে হবে।
সো অতিরিক্ত পাওয়া, অতিরিক্ত অ্যাটেইন করার যে আকাঙ্ক্ষাটা থাকে, এই আকাঙ্ক্ষাটা অনেক সময় আমাদেরকে ফেইলারের দিকে নিয়ে যায়, যেটা আসলে আমাদের লাইফে এতদিনে যা অর্জন ছিল পুরো অর্জনটাকেই 1 মিনিটের মধ্যে একদম ড্রাস্টিক্যালি শেষ করে দিতে পারে। রাইটার এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলেছে, দুজনের কথা উল্লেখ করেছে, রাজাত গুপ্তা এবং হচ্ছে ম্যাডফ, এবং যারা ইনভেস্টমেন্ট করে থাকে ক্যাপিটাল মার্কেটে, এবং ইনভেস্টমেন্ট করতে করতে এদের থ্রাস্ট এত বেশি বেড়ে গিয়েছিল যে মানি মেকিংয়ের নেশায় ওরা আসলে অনেক ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিতেও ইনভলভ হয়ে গিয়েছিল। সো কখন যে আসলে থামতে হবে এবং যে জিনিসটা আমি মনিটারি গেইন করতে চাচ্ছি, মনিটারি গেইনের পিছনে আমি আসলে কোন জিনিসটা হারানোর একটা সম্ভাবনা আমার আছে, সেই জিনিসটা আসলে তারা বুঝতে পারেনি। যে কোনো রাইটার বলেছে, দেয়ার আর মেনি থিংস নেভার ওর্থ রিস্কিং নো ম্যাটার দ্য পটেনশিয়াল গেইন। তার মানে হচ্ছে লাইফে কিছু জিনিস আছে যে জিনিসগুলো কখনোই আপনি রিস্কে ফেলতে পারবেন না, এটার মাধ্যমে যতটাই পটেনশিয়াল গেইন থাকুক বা না থাকুক। রাইটার বলেছে, রেপুটেশন, ফ্যামিলি, ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, ফ্রেন্ডস, ফ্যামিলি, এই জিনিসগুলো আসলে ইনভ্যালুয়েবল। এই জিনিসগুলোকে কখনোই রিস্কে ফেলা উচিত না, এই জিনিসগুলোর বিনিময়ে পটেনশিয়াল গেইনের চিন্তা কখনোই করা উচিত না। এটার যে মেইন মেসেজ সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই যখন আমরা মনিটারি অ্যাটেইনমেন্ট করতে থাকবো তখন আমাদের বুঝতে হবে কখন যে আমাদের থামতে হবে, কখন যে আমাদের একটু স্লো ডাউন করতে হবে, এবং কোন কোন জিনিসগুলো আসলে কখনোই আমাদের রিস্কে ফেলা যাবে না। শুধুমাত্র মনিটারি অ্যাটেইনমেন্টই লাইফের সব কিছু না। পরের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কনফাউন্ডিং অ্যান্ড কম্পাউন্ডিং, যেখানে রাইটার যে জিনিসটা বলেছে সেটা হচ্ছে ওয়ারেন বাফেটের সাকসেস স্টোরিটা নট ড্রিভেন বাই যে উনি কত ইন্টেলিজেন্টলি ইনভেস্টমেন্ট করেছে, বরং ইট ইজ লার্জলি ড্রিভেন বাই উনি আসলে কত কনসিস্টেন্টলি ইনভেস্টমেন্ট করেছে এবং প্রত্যেকটা ইনভেস্টমেন্টকে আসলে উনি কতটুকু সময় দিয়েছে। এখানে রাইটার বলেছে যে সাপোজ আপনি একটা 10 টাকা ইনভেস্ট করলেন, 10 টাকা ইনভেস্ট করে আপনার এটার গেইন আপনি 5 বছরের মধ্যেই চাচ্ছেন। হাউএভার মেবি 5 বছরে ওইটা আপনাকে তত গেইন দিবে না, কিন্তু এই 10 টাকা যদি আপনি কনসিস্টেন্টলি 20 বছর ইনভেস্টমেন্ট করেন তখন আসলে 10 টাকা 10,000 টাকা হয়ে যাবে। বাফেটের সাথে আরেকজন ইনভেস্টরের কথা উল্লেখ করেছে যিনি হচ্ছেন জেমস সিমন্স। তার ইয়ারলি অ্যাসেটের গ্রোথ হয় প্রায় 66%, যেখানে ওয়ারেন বাফেটের অ্যাসেটের গ্রোথ হয় 22% করে। হাউএভার সিমন্স ওয়ারেন বাফেটের চেয়ে প্রায় 75% লেস রিচ। ওয়ারেন বাফেটের অ্যাসেট যতটুকু টাইম ফ্রেম পেয়েছে গ্রো হওয়ার জন্য, জেমস সিমনের অ্যাসেট ততটুকু টাইম ফ্রেম পায়নি, যেই কারণে নেটওয়ার্থে ওয়ারেন বাফেট জেমস সিমনের চেয়ে অনেক এগিয়ে। না, ওই 4টি চ্যাপ্টার থেকে আমাদের যে শিক্ষাটা সেটা হচ্ছে যে কখনও কোনো ফিনান্সিয়াল ডিসিশন বা ইনভেস্টমেন্ট ডিসিশন কতটুকু র্যাশনাল বা লজিক্যাল সেটা জাজ করতে হলে ফার্স্ট দেখতে হবে কোন কনটেক্সটে সেই ইনভেস্টমেন্টটা করা হয়েছে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যখনই আমরা কাউকে ফলো করে কোনো ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে যাব তখন কোনো ইন্ডিভিজুয়াল কেস স্টাডিজ বা ইন্ডিভিজুয়াল পার্সনকে ফলো না করে আমরা একটা ব্রড প্যাটার্ন অ্যানালাইসিস করে সেই অনুযায়ী ডিসিশন নেওয়ার চেষ্টা করব। স্পেসিফিক কোনো পার্সন বা স্পেসিফিক কোনো কেস স্টাডিজকে ফলো করলে সেটা মিসলিডিং হতে পারে। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে যখনই আমরা কোনো ইনভেস্টমেন্ট করব তখন আসলে আমাদের বুঝতে হবে মানি অ্যাটেইনমেন্টের ব্যাপারটা কোথায় যে আমার একটু স্লো ডাউন করতে হবে, কোথায় গিয়ে থামতে হবে, কোন ব্যাপারগুলো আমি রিস্কে ফেলতে পারবো, কোন ব্যাপারগুলো কখনোই আমি কম্প্রোমাইজ করব না। ফোর্থ হচ্ছে ইনভেস্টমেন্ট করার সাথে সাথে বড় রিটার্নের কথা চিন্তা না করে ইনভেস্টমেন্টকে সময় দেওয়া, ইনভেস্টমেন্টকে গ্রো করতে হেল্প করা। যখন প্রপার টাইম ফ্রেম পাবে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ মানি তখন এটা যেই পরিমাণ আউটকাম দিবে ওয়েলথ অ্যাটেইনমেন্টে সেটা আসলে শর্টকাট সাকসেস বা শর্টকাট গেইন থেকে আসবে না। আশা করি এই জিনিসটা আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি এই বইটা পড়ে থাকেন এবং আপনাদের যদি ডিফারেন্ট কোনো পার্সপেক্টিভ থাকে প্লিজ আমাদের সাথে শেয়ার করবেন, সো দ্যাট আমরাও এখান থেকে কোনো একটা নতুন কিছু শিখতে পারি। সেই পর্যন্ত মাইন্ডস্ট্রিমের সাথেই থাকুন। লেটস লিভ, লার্ন অ্যান্ড লিড।